আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে আবার একবার তোমাদের এই এপিটিভি ইম্পর্টেন্ট চ্যানেলে আমি আজনবী স্বাগত জানাই। আজকে আমরা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিউ, অর্থাৎ অগাস্ট মাসের। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর বেঙ্গলি নিয়ে। আমরা আজকে আলোচনা করব পার্ট 5 নিয়ে। দেখো, তোমরা ভালো করেই জানো আমি কোনো রকম অযথা কথা বলে তোমাদের সময় নষ্ট করাকে একদমই পছন্দ করি না। আজকেও এটার কোনো ব্যতিক্রম হবে না। এত বড় একটা প্রশ্ন মাত্র আমরা 12 মিনিটেই শেষ করে দেব। আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখো প্রথমে এগুলো কী বলেছে, কম বেশি 15 শব্দের মধ্যে উত্তর লেখো। এক নম্বর প্রশ্নটা হচ্ছে, হিন্দি উপস্থাপিত সেই চেষ্টাটা করেছেন, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন? দেখে নেব আমরা আমাদের উত্তর। প্রশ্নোদ্ধৃত অংশটি সৈয়দ মুজতবা আলীর নবনব সৃষ্টি প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। সমালোচকদের মতে একটা ভাষা তখনই আত্মনির্ভরশীল হয়ে ওঠে যখন নতুন শব্দের প্রয়োজনে বিদেশি শব্দের মুখোমুখি না হয়ে থেকে নিজস্ব শব্দভাণ্ডার থেকেই শব্দ খুঁজে এনে প্রয়োগ করে। হিন্দি উপস্থাপিত সেই চেষ্টাটাই শুরু করেছে। এবারে আমরা দেখে নেব আমাদের 1-2 নম্বর প্রশ্নটা। এরই মাঝে বাংলার প্রাণ কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? আমি তোমাদের পরে শোনানোর একটাই উদ্দেশ্য, কোথাও যদি টাইপিং মিস্টেক থাকে আমি তোমাদের বলে দেবো, তাই অবশ্যই শুনে নিও। উত্তর, কবি জীবনানন্দ দাশ রচিত আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ নতুন ধানের গন্ধে, চাঁদা সুরুপুটির গন্ধে, মৃদু গন্ধে, হাঁসের পালকে পুকুরের জলে, কিশোরীর পায়ের দলামলা ঘাসে আর লাল বটফলের গন্ধের ক্লান্ত নীরবতার মধ্যে বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন। আমরা দেখে নেব আমাদের 3য় প্রশ্নের অ্যান্সার। এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, পত্র লেখকের দৃঢ় বিশ্বাসটি কি? উত্তর, স্বামী বিবেকানন্দ রচিত চিঠি কবিতায় স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেল এর এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। চলো দেখে নিই আমরা আমাদের 1-4 নম্বর প্রশ্ন। জাগিয়ে উঠানে তার দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? আমাদের উত্তরটা তোমরা এভাবে লিখে দেবে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর রচিত আবহমান কবিতায় উঠানে দাঁড়ালে দেখা যায় জল, হাওয়া, সবুজ গাছপালা, ঘাসের গন্ধ, নানান ফুলের সুগন্ধি, লতানো গাছের মাচা ইত্যাদি। আমি কিন্তু অতিরিক্ত কথা বলে বা বেশি আস্তে আস্তে দিয়ে তোমাদের সময় নষ্ট করিনি, তাড়াতাড়ি তোমাদেরকে অ্যান্সারগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পারবে। তোমার বাড়ি কোথায় রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? দেখে নেব আমরা আমাদের উত্তর। রাধারানী গল্পে অচেনা লোকটি রাধারানীকে তোমার বাড়ি কোথায় এই প্রশ্নটি জিজ্ঞেস করলে তার উত্তরে লিখে দেবে, রাধারানী জানায় সে শ্রীরামপুরে থাকে, অর্থাৎ তার বাড়ি শ্রীরামপুর। প্রথমে যে রাধারানী গল্পে কথাটা আছে, রাধারানীটাকে তোমরা কোটেশনের মধ্যে রেখে দিও। এবারে আমরা দেখে নেব আমাদের 2য় প্রশ্নগুলো। প্রশ্ন নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। দেখো বলেছে কম বেশি, কমও হতে পারে বেশি হতে পারে। 1 নম্বর, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? আমি এখানে একদমই কম সময় দিয়েছি, অর্থাৎ খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যতটা স্পিডে এখানে লেখা হচ্ছে আমি যদি ততটা স্পিডে বলতে যাই অবশ্যই ভুল করে ফেলবো, বলতে পারবো না। আমার বলার উদ্দেশ্যই একটা, কিন্তু আবার বললাম, যদি কোথাও কোনো টাইপিং মিস্টেক থাকে আমি সেটা তোমাদের পরে পরে বলে দিই। তো এখানে কোনো রকম টাইপিং মিস্টেক নেই, তোমরা সম্পূর্ণটাই তুলে নিতে পারো। তোমাদের কারো যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এর পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চাও সেটাও তোমরা জানিয়ে দিতে পারো। 2 নম্বর প্রশ্নটা দেখো, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, কোন কন্যার কথা এক্ষেত্রে বলা হয়েছে? উত্তরটা তোমরা লিখে দিবে। আকাশে 7টি তারা কবিতায় কবি ঘাসের উপর বসে পল্লী বাংলার দিন ও রাত্রির সন্ধিক্ষণে সন্ধ্যাকে নিবিড়ভাবে উপলব্ধি করেছেন। তার মনে হয় সূর্য অস্ত যাওয়ার পরে যেন এক এলোকেশী কন্যার আবির্ভাব হয় বাংলার আকাশে। তার ছড়িয়ে পড়া চুল ছুঁয়েই নেমে আসে অন্ধকার। কবির কল্পনায় এই কন্যা আসলে বাংলার সন্ধ্যা প্রকৃতি। রূপসী বাংলার মতো সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই। আমাদের শেষ করে ফেললাম 2 প্রশ্নের অ্যান্সারটি। এবারে আমরা দেখে নেব 3 নম্বর প্রশ্ন। মরদ কি বাত হাতি কাল দাঁত, স্বামী বিবেকানন্দ কেন এই প্রবাদটি ব্যবহার করেছেন? দেখে নেব আমরা আমাদের উত্তর। চিঠি কবিতায় স্বামী বিবেকানন্দ পুরুষ মানুষের কাউকে কোনো কথা দেওয়ার প্রসঙ্গে একথা বলেছেন। আড়মোড়া থেকে লিখিত একটি চিঠিতে তিনি নোবেলকে কথা জানিয়েছেন। তারপরে প্যারা চেঞ্জ করে লিখে দেবে, স্বামীজির অন্যতম শীর্ষ মার্গারেট নোবেল ভারতবর্ষে সে নারী সমাজের কল্যাণ সাধন করতে চান, কিন্তু সে কাজ করা খুব সহজ হবে না।
এবারে তারপরে তোমার কন্টিনিউ লিখে দেবে, তবে এই কাজে তিনি নোবেলকে সাহায্য করতে চান, এ বিষয়ে তিনি নোবেলকে সেরকম কথাও দিয়েছেন, সে কথা এমনই যে তা পুরুষ মানুষের কথা। তিনি একটি তুলনা দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করেছেন, হাতির দাঁত একবার বেরোলে সেই দাঁত ভেতরে ঢোকানো যেমন অসম্ভব, পুরুষ মানুষের কথা তেমনি, অর্থাৎ মুখ নিঃসৃত কোনো কথার অন্যথা হবে না। চলো দেখে নেই পরের প্রশ্ন, 2-4 প্রশ্ন। ফুরায় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা। কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? উত্তর লিখে দেবে তোমরা এভাবে। এখানে বাংলার রূপ রস আস্বাদনের পিপাসার কথা বলা হয়েছে। প্যারা করে জলের খোঁজে তৃষ্ণার্ত প্রতীক যেমন জলের কাছে ফিরে আসে, তেমনি গ্রাম বাংলাকে ছেড়ে এলেও তার ভালোবাসার টানে আমাদের মন বারবার ফিরে আসতে চায় তার মাটির কাছে। গ্রাম বাংলার সৌন্দর্য আকণ্ঠ পান করেও মনের তৃষ্ণা কিছুতেই নিবৃত্ত হয় না। ঘাসের গন্ধ সে যেন আপন মনে সারাদিন ধরে গায়ে মাখে। নীল আকাশের বুকে যে সারা রাত জেগে থাকে, দুরন্ত এক গুয়েটা যেন তার মনের সব স্বপ্ন তারাদেরকে বলে। এবারে আমরা দেখে নেব 3 প্রশ্নগুলো। বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। কম বেশি 150 শব্দে, 150 শব্দের কম হতে পারে, বেশি হতে পারে। 3 1 নম্বর প্রশ্ন, বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, নব নব সৃষ্টি প্রাবন্ধিক কীভাবে সেই বিদ্রোহের পরিচয় দিয়েছেন? উত্তর সৈয়দ মুজতবা আলীর রচিত নব নব সৃষ্টি পাঠ্যাংশে আমরা এই উদ্ধৃতিটি পেয়েছি। প্রাবন্ধিক মনে করেছেন যে কোনো গতানুগতিকতার ঊর্ধ্বে উঠে নবনব পথে প্রাণের পুণ্য শুদ্ধ হতে বাঙালির কোথাও সমস্যা হয় না, কারণ সমস্যা হলে সেই গতানুগতার বিরুদ্ধে বিদ্রোহ করতেও দ্বিধা করে না। এরপরে তোমরা কন্টিনিউ লিখে দেবে প্যারা চেঞ্জ করে। উদ্ধৃত বাক্যের তাৎপর্য ব্যাখ্যায় কাল্পনিক প্রাবন্ধিক বলেছেন, রাজনীতি, ধর্ম, সাহিত্য বাঙালি যখনই যেখানে সত্যশিব সুন্দরের সন্ধান পেয়েছেন তখনই সে তা গ্রহণ করতে চেয়েছে। তখন তাকে কেউ অতি গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্যদের দোহাই দিয়ে থামাতে গেলেও সে ওই বাধার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে। আবার এর চেয়েও বড় কথা, এই বিদ্রোহে যদি উচ্ছৃঙ্খলতা আবিলতা দেখা দেওয়ার সম্ভাবনা হয়েছে, বাঙালি সেই অনবিপরীত অবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এখানে হ্যাশ দেওয়া জায়গাগুলোতে তোমরা কী করে দেবে? প্যারাচেঞ্জ করে লিখবে। যেখানে হ্যাশ আছে সেখানে তোমরা প্যারাচেঞ্জ করে দেবে। আসিয়েছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, আকাশে 7টি তারা কবিতা অনুসরণে সেই সন্ধ্যার বিবরণ দাও হবে। প্রশ্নে যাই থাক, প্রশ্ন তো তোমাদের কাছে আসেই। উত্তর শান্ত নীল অনুগত সন্ধ্যা, আকাশে 7টি তারা কবিতায় জীবনানন্দ বাংলার সন্ধ্যা প্রকৃতির এক অসামান্য বর্ণনা দিয়েছেন। বাংলার গ্রামে শহরের মতো কোলাহল নেই, জীবনযাত্রা সেখানে শান্ত, তাই গ্রাম বাংলার বুকে সন্ধ্যাও নামে শান্তভাবে। পল্লী বাংলার সন্ধ্যা গ্রামের পরিবেশনের সঙ্গে মানানসই। দেখো এগুলো পড়ে আমি তোমাদের সময় নষ্ট করতেছি না, তোমরা তুলে নিও। 3 নম্বর প্রশ্নটা দেখো, চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও। এই কবিতা অনুসরণে তাদের পরিচয়। স্বামী বিবেকানন্দ বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয়। 1 নম্বর হচ্ছে মিস নোবেল, এটাকে তোমরা পয়েন্ট করবে 1 নম্বর দিয়ে, তারপর মিস নোবেলের সম্পর্কে লিখবে। এই যে 1 নম্বর মিস নোবেল আছে, এটাকে তোমরা খাতার বাঁ দিকে কিন্তু লিখবে, যেভাবে করতে হয় পয়েন্ট। তারপরে ওই 1 নম্বরটা না, তোমরা 1 নম্বর না দিয়ে ক নম্বর দিও। খ নম্বরে লিখবে মিস মুলার তোমরা পয়েন্ট করে লিখে দেবে, বিদেশি স্বামীজি মিস মুলারের অতিথি ছিলেন। দেখো এখানে আবার একটা হ্যাশ চলে আসছে, হ্যাশ মানে ওখানে তোমরা প্যারাচেঞ্জ করে লিখে দিবে। এখানে কোনো রকম টাইপিং মিস্টেক নাই, তোমরা লিখে নিও, এটা পরে তোমাদের সময় নষ্ট করলাম না। তারপরে গ নাম্বার দিয়ে লিখবে মিসেস সেভিয়ার, এটা পয়েন্ট করার পরে তোমার লিখবে মিসেস সেভিয়ার ছিলেন স্বামীজির বিখ্যাত শিষ্যা। তিনি ও তার স্বামী মিস্টার সেভিয়ার অর্থাৎ ক্যাপ্টেন JH সেভিয়ার স্বামীজির ইচ্ছায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। তারপরে দেখো ঘ নাম্বার মিসেস বুল স্বামীজির আর এক উল্লেখযোগ্য শিষ্যা। স্বামীজি ইনাকে ধীরামাতা বলে ডাকতেন। মিসেস বুল বেলুড় মঠ স্থাপনের কাজে প্রভূত, এখানে লিখে দেবে প্রচুর, প্রভূতের জায়গায় লিখে দেবে প্রচুর। এবারে আমরা দেখে নেব 3-4 নম্বর প্রশ্ন, নটের গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না, পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর আলোচ্য অংশটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে। তারপরে প্যারাচেঞ্জ করে লিখবে, কবিতায় কবি আধুনিক সভ্যতার এক গভীর সত্যকে তুলে ধরেছেন। আধুনিক নগর জীবনে জটিলতা ক্লান্ত মানুষ বেঁচে থাকার সুখ খুঁজে পায় না, ভোগবাদী জীবনের মোহে আচ্ছন্ন হয়ে তারা কেবল ছুটে বেড়ায়।
সম্পূর্ণ যদি পড়তে যাই, যদি থেমে থেমে পড়তে যাই তোমাদের সময় নষ্ট হবে, তাই কিন্তু আমি এরকম করিনি। আশা করি তোমরা বুঝবে। তারপরে লিখে দিবে গ্রামের সরল সিধা জীবনের এই রূপ চিরকালীন, এই সভ্যতা পুরাতন কিন্তু প্রাণহীন নয়। রূপকথার গল্পে নটে গাছটি মুড়িয়ে গেলেও পল্লী বাংলার জীবন কখনোই মুড়ায় না। পল্লী বাংলার জীবন তৃষ্ণা কখনো ফুরায় না। বহু যুগ ধরে মানুষ বহু এই পরিবেশে বড় হয়ে উঠেছে। তোমরা লিখে নিও। 3-এর 5 নম্বর প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। কাদের কথা বলা হয়েছে? পাঠ্যাংশ অনুসরণে তাদের দারিদ্র্য এবং নীলভাতার প্রসঙ্গ আলোচনা করো। নীলভাতার মানে তারা যে নির্লোভী সেটার উত্তর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পে রাধারানী ও তার মায়ের কথা বলা হয়েছে। প্যারা চেঞ্জ করে লাগবে পিতৃহীন রাধারানী ও তার মা একটি নিতান্ত কুটিরে অতি কষ্টের সাথে জীবনযাপন করত। একদিন রথের পূর্বে তার মা অসুস্থ হয়ে পড়েন। তার মায়ের ঔষধ সংগ্রহের জন্য রাধারানী ফুলের মালা গেঁথে সেই মালা রথের মেলায় বিক্রি করতে যায়, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে রথের মেলা ভেঙে যায়। এরপরে তোমরা কন্টিনিউ লিখে দিবে একই সঙ্গে। রাধারানীর আর মালা বেচা হয় না। মালা বিক্রয়ে ব্যর্থ হয়ে রাধারানী যখন অশ্রু সজল চোখে বাড়ি ফিরেছিল, সে সময়ে এক অচেনা ব্যক্তির সাথে তার সাক্ষাৎ ঘটে। অচেনা সেই ব্যক্তি রাধারানীর সঙ্গে কথোপকথনের মাধ্যমে রাধারানীর অসহায়তার কথা জানতে পেরে মালা কেনার আগ্রহ প্রকাশ করে। সেই ব্যক্তি দয়াপ্রবণ হয়ে মালার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য প্রদান করে। শুধু তাই নয়, রাধারানীর জন্য শাড়ি কিনে পাঠান, এমনকি একটা নোটও ফেলে যান তাদের বাড়িতে, কিন্তু সেই নোটটি তারা ভাঙায় না, বরং যত্ন সহকারে তাকে ফেরত দেওয়ার জন্য রেখে দেন। অর্থের প্রয়োজন তাদের ঠিকই ছিল, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত নয়। তাই লেখক রাধারানী ও তার মায়ের সম্পর্কে বলেছেন তারা দরিদ্র হলেও লোভী নয়। যদি ভালো লেগে থাকে এবং মনে করো থাকে আমি তোমাদের সামান্য পরিমাণ হলেও উপকার করতে পেরেছি, তাহলে অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি হয়ে থাকো এই চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশন পেতে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়।